দিস ইজ তাসনিয়া। আজকে হচ্ছে আমরা জীবানন্দ দাশের একটা কবিতা পড়বো, যেটার নাম হচ্ছে সুচেতনা। এটা হচ্ছে বনলতা সেন 1942 কাব্যগ্রন্থের থেকে সংকলিত হয়েছে। আর আমরা বলতে পারি এটা একটা অন্যতম শ্রেষ্ঠ কবিতা। ট্রাই করেছি হচ্ছে যে কি পয়েন্টসগুলো নিয়ে তারপর হচ্ছে ইলাবোরেট করার। আচ্ছা, আমরা যদি প্রথম পয়েন্টটা দেখি তাহলে আমরা দেখতে পারবো কবি বলেছেন যে সুচেতনা একটি আদর্শ আশার প্রতীক, তিনি যেমন দূরবর্তী আলোকিত দ্বীপের মতো। অর্থাৎ কবি সুচেতনাকে একটি আদর্শ সত্তা হিসেবে কল্পনা করেছেন, যে কিনা মানুষকে সত্য, সৌন্দর্য, কল্যাণের পথে পরিচালিত করেন। আমরা যদি সেকেন্ড পয়েন্টে আসি তাহলে আমরা দেখতে পাবো যে কবি বলেছেন পৃথিবীতে যুদ্ধ, রক্তপাত ও সংঘাত থাকলেও সেগুলো চূড়ান্ত সত্য নয়। অর্থাৎ মানুষের জীবনে অনেক অশান্তি, ধ্বংস থাকলেও কবি বিশ্বাস করেন যে এগুলা হচ্ছে সাময়িক, শেষ পর্যন্ত সত্য ও মানবতারই জয় হয়। অর্থাৎ মানুষের লাইফে অনেক কিছুর মধ্যে দিয়ে যায়, সে হচ্ছে সুখেরও দেখা মিলে, তার জীবনে দুঃখেরও দেখা মিলে। তাই কবি বলেছেন এই জিনিসগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী না, এগুলো কখনো সারা জীবনের জন্য থাকবে না। আলটিমেটলি হচ্ছে সত্য ও মানবতারই জয় হবে। 3 নম্বর পয়েন্টে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো কবি বলেছেন যে কবি মানুষকে ভালোবাসতে গিয়েও মানুষ আপনজনের ক্ষতি ও মৃত্যুর সাক্ষী হয়েছে। অর্থাৎ মানব প্রেমের পথে চলতে গেলে মানুষকে নানা দুঃখ, বেদনার ও প্রিয়জন হারানোর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। একজন মানুষের যখন জন্ম হয় তখন তার মৃত্যু অনিবার্য, আমরা জানি। সো আমরা হচ্ছে আমাদের আশেপাশে অনেককে দেখেছি যারা হচ্ছে পরিবার পরিজনকে হারায়, তখন এগুলাকে তিনি বলেছেন যে প্রিয়জন হারানোর অভিজ্ঞতাকে তার মুখোমুখি হতে হয়। তারপর 4 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, কবি বলেছেন যে পৃথিবী বর্তমানে গভীর সংকট ও অসুস্থতার মধ্যে রয়েছে। অর্থাৎ আজকে আমাদের যে সমাজ আমরা দেখতে পাচ্ছি, এই সমাজে কিন্তু অনেক অন্যায়, হিংসা ও অনৈতিক অবক্ষয় রয়েছে, যেটা হচ্ছে পৃথিবীর জন্য বা সামনের পৃথিবীর ভবিষ্যতের জন্য অনেক কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে। তাই তিনি বলেছেন যে সমাজে অন্যায়, হিংসা ও নৈতিক অবক্ষয় বেড়ে পৃথিবী এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। 5 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, তিনি বলেছেন যে তবু পৃথিবীর কাছে ধনী ও তার কল্যাণের জন্য কাজ করা উচিত। অর্থাৎ পৃথিবী আমাদেরকে জীবন দিয়েছে, আশ্রয় দিয়েছে, রাইট? সো আমাদের উচিত পৃথিবীর জন্য কাজ করা, যেখানে হচ্ছে মানব সমাজের উন্নয়ন হবে। তাই তিনি বলেছেন যে পৃথিবীর কাছে আমাদেরকে ঋণী হয়ে থাকা উচিত। তারপর তিনি বলেছেন যে আলো ও সত্যের পথে পৃথিবীর মুক্তি সম্ভব। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। জ্ঞান, ন্যায় ও সত্যের অনুসরণ করলেই মানবজাতি হচ্ছে সংকট থেকে মুক্তি পেতে পারে। একটা সমাজ যদি হচ্ছে অন্যায়, অনৈতিক কাজে লিপ্ত থাকে, সে কখনো সত্যের দেখা সে তার কাছে মিলবে না, সে কখনো সত্যের পথ খুঁজে বের করতে পারবে না। দ্যাটস ওয়াই তিনি বলেছেন যে তুমি যদি সত্য আলোর পথ অনুসরণ করো, ন্যায়ের পথ অনুসরণ করো, তখনই হচ্ছে একটা মানব জাতি সংকট থেকে মুক্তি পাবে। তারপর তিনি বলেছেন যে মানব সমাজের উন্নতি দীর্ঘ সময়ের মনীষীদের সাধনার ফল। অর্থাৎ সমাজের যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদিনে আসেনি। আজকে আমরা যে সমাজ বা আজকে যে পৃথিবীটাকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদিনের পৃথিবী না, একদিনের সমাজ না। যুগে যুগে অনেক জ্ঞানী, অনেক মনীষীরা বা অনেক মহৎ ব্যক্তিদের প্রচেষ্টার কারণেই এই সমাজে উন্নতি ঘটেছে। তাই তিনি বলেছেন যে দীর্ঘ সময়ের মনীষীদের সাধনার ফল। 8 নম্বর পয়েন্টে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো কবি একটি সুন্দর, মানবিক ও কল্যাণকর সমাজের স্বপ্ন দেখেন। তিনি এমন একটা সমাজের জন্য আশাবাদী যেখানে হচ্ছে ভালোবাসা, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এখানে কোনো অনৈতিক কাজ করবে না মানুষজন, যেখানে কেউ অন্যায়ের আশ্রয় নিবে না। তাই তিনি একটি সুন্দর, মানবিক ও কল্যাণকর সমাজের জন্য স্বপ্ন দেখেন। 9 নম্বর পয়েন্টে কবি বলেছেন মানব জন্ম প্রথমে কষ্টদায়ক মনে হলেও পরে এর গভীর তাৎপর্য, মূল্য উপলব্ধি করা যায়। মানুষকে নানা অভিজ্ঞতার সাথে বড় হতে হয়। একটা মানুষ একটা দিন যখন পার করে তখন সে একটা নতুন কিছু শেখে, প্রতিদিন করে সে একটা নতুন জিনিস শিখে শিখে বড় হয়। তখনই প্রথম আমরা কিন্তু কখনো কোনো কাজ করার আগে কিন্তু বলতে পারি না যে এই কাজটাকে আমাদের জন্য কঠিন না সহজ। দেখা যায় যখন আমরা একটা কাজে নতুন যাই বা একটা নতুন কিছু শিখি, তখন আমাদের কাছে ওই জিনিসটা আত্মস্থ করতে বা ওই জিনিসটা আমাদের শিখতে গেলে তখন আমাদের হচ্ছে একটু কষ্টকর মনে হতেই পারে। বাট যখন ওটা আমরা ওইটার সাথে ইউজড হয়ে যাব তখন ওটা আমাদের কাছে ওরকম কষ্টকর মনে হবে না। তাই তিনি বলেছেন যে প্রথমে কষ্টকর মনে হলেও গভীর ও তাৎপর্য, মূল্যবোধ পরে বোঝা যায়। তারপর তিনি বলেছেন যে প্রকৃতির সৌন্দর্য অভিজ্ঞতা মানুষকে জীবনের গভীর সত্য উপলব্ধি করতে সাহায্য করে। অর্থাৎ 10 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির সান্নিধ্য মানুষকে আত্মজ্ঞান ও জীবন সম্পর্কে গভীর উপলব্ধি অর্জনে সহায়তা করে। 11 নম্বর পয়েন্টে কবি বলেছেন যে জীবনে অনেক ঘটনা ঘটে যা মানবতা আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। স্বার্থপরতা, হিংসা, অন্যায়ের কারণে মানুষ অনেক সময় মানবিক বিকাশ আদর্শ থেকে বিচ্যুত হয়। একটা মানুষ যখন অন্যায় আশ্রয় নিবে, সে যখন অনৈতিক কাজ করবে তখন তার পুরো পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। তখন সে হচ্ছে একটা কাজ করে যখন দেখবে তার স্বার্থ উদ্ধার করতে পারছে, তখন সে আরেকটা অনৈতিক কাজে লিপ্ত হবে। তাই তিনি বলেছেন যে তখন সে হচ্ছে তার মানবিক আদর্শ ওটা থেকে সে বিচ্যুত হয়ে যাবে। 12 নম্বর পয়েন্টে কবি বলেছেন কবির বিশ্বাস অন্ধকার ও সংকটের পর নতুন সূর্যোদয় ও আশার জয় অবশ্যই। এটা খুব ভালো একটা লাইন। আমরা জানি কি যে রাতের পরেই দিন আসে, রাইট? তারপর দুঃখের পরেই সুখ আসে। এটাই মানব জীবন, এটাই হওয়া উচিত। একটা মানুষ সারা জীবন যে দুঃখে কাটাবে ব্যাপারটা কিন্তু এরকম না। সে দুঃখ কাটাচ্ছে বলেই সে সুখের ছায়া দেখতে পাচ্ছে। তো এটাই কবির আশা যে সব দুঃখ ও বিপর্যয়ের পর একদিন সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আসবে। এটাই নিয়ে কবি আশাবাদী। তারপর আমরা যদি পুরো কবিতার মূল বিষয় দেখতে চাই তাহলে আমরা দেখব যে কবিতার মূল বিষয় হলো মানব প্রেম, আশা, মুক্তি ও উন্নত মানব সমাজ গঠনের স্বপ্ন।
পুরো কবিতা জুড়ে কবি হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, ভবিষ্যতের আশা, একটি উন্নত সমাজ গঠনের আকাঙ্ক্ষা করেছেন। আমরা যদি শুরু থেকে বলি, সুচেতনাকে তিনি হচ্ছে একটা আদর্শ প্রতীক হিসেবে বিবেচনা করেছেন, আদর্শ সৎ বলতে পারি, আদর্শ সত্তা হিসেবে বিবেচনা করেছেন, যেখানে যে কিনা আমাদেরকে সুন্দর, কল্যাণকর ও সৌন্দর্যের পথে পরিচালিত করবে। তারপর তিনি বলেছেন যে যুদ্ধ, রক্তপাত, সংঘাত থাকলেও সেগুলো চূড়ান্ত সত্য নয়, অর্থাৎ মানুষের জীবনে সংগ্রাম চলবেই, মানুষের জীবনটাই সংগ্রামের। সো তোমার যে সবসময় যে তুমি সংগ্রাম করে গেলে যে ওইটাই তোমার জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এগুলো হচ্ছে সাময়িক ব্যাপার, এগুলার পরেই হচ্ছে আমরা সত্য ও মানবতার জয় দেখতে পাবো। তারপর তিনি বলেছেন যে মানব সমাজের যে উন্নতিটা, আজকে আমরা যে সমাজে দাঁড়িয়ে আছি, এটার পিছনে জ্ঞানী ও মহৎ ব্যক্তিদের অবদান। তারপর তিনি হচ্ছে একটা সুন্দর উন্নত সমাজ দেখার জন্য আশাবাদী। তারপর এখানে আমরা দেখতে পেয়েছি যে সে হচ্ছে মানুষের যে অভিজ্ঞতা, প্রকৃতি সৌন্দর্য, এগুলো হচ্ছে উপলব্ধি করতে সাহায্য করে। তারপর হচ্ছে আমরা দেখেছি যে মানুষ যখন হচ্ছে অনৈতিক, তারপর অন্যায়ের প্রশ্রয় নেয়, তখন হচ্ছে সে তার মানবিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়। তো পুরো কবিতার যদি আমরা তাৎপর্য বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে কবি হচ্ছে একটা উন্নত সমাজ গঠনের স্বপ্ন দেখেছে সবসময়। তিনি চেয়েছেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে ভালোবাসা থাকবে, তা সে সহমর্মী হবে প্রকৃতির প্রতি, নিজের স্বজাতির প্রতি, নিজের দেশের প্রতি, পৃথিবীর প্রতি। তাহলে একটা উন্নত সমাজ সে গড়তে পারবে। এটাই ছিল আজকের কবিতা। আমি ট্রাই করেছি প্রত্যেকটা লাইন থেকে কি নোটস নিয়ে তারপর তোমাদেরকে ইলাবোরেট করার। আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ট্রাই করবো অ্যান্সার করার। আজকে এতটুকুই। নেক্সট আরেকদিন দেখা হবে কোনো এক কবিতা, কোনো এক গল্প নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।